সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শাখারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাস। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা ঘরে বসে যার যার মতো সুন্দর করে এটা প্র্যাকটিস করছো। আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেতন ও মজুরি চ্যাপ্টার থেকে আমরা গত ক্লাসে অঙ্ক করেছি, নিয়মকানুন জানিয়েছি এবং আজকেও আমরা সেই অঙ্কগুলো করব। আশা করি তোমরা সুন্দর মতো দেখবে এবং প্র্যাকটিস করবে। তাই আজ আমরা তোমাদের যে বইয়ের অঙ্ক করাই সেই বইয়ের সমস্যা 12 নম্বর অঙ্কটা শুরু করব। এই বেতন মজুরির সাধারণত 3 ভাগে করা হয়। এটা হচ্ছে আলাদা আলাদা শ্রমিক কর্মচারীদের, আর একটা হচ্ছে সমষ্টিগত কর্মচারীদের, আর একটা হচ্ছে এককের অঙ্ক। আজ আমরা সমষ্টিগত কর্মচারীদের এবং এককের অঙ্ক করব। তা আশা করি তোমরা তোমাদের বইয়ের সমস্যা 12 নম্বর অঙ্কটা বের করো এবং 12 নম্বর অঙ্কটা আগে পড়বো, বোঝাবো, তারপরে শুরু করব। আশা করি তোমরা সুন্দর মতো দেখবে এবং এটা প্র্যাকটিস করবে। তাহলে শুরু করা যাক আমাদের সমস্যা 12 নম্বর অঙ্ক। তোমরা যার যার মতো বই নিয়ে বসো। সমস্যা 12তে আছে, একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের পোশাক কারখানার 40 জন শ্রমিক 40 ঘন্টায় সপ্তাহে ঘন্টা প্রতি 5 টাকা করে মজুরি পায়। ওই কারখানায় ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। কোনো এক সপ্তাহে মোট 60 ঘন্টা চালু থাকে, অর্থাৎ একটি কারখানায় 40 জন শ্রমিক আছে, 40 ঘন্টা করে তারা কাজ করবে মোট, এবং স্বাভাবিক মজুরি পাবে 5 টাকা করে। কোনো সপ্তাহে সেই কারখানায় 60 ঘন্টা চালু থাকে। এখানে ওভার টাইমটা আমরা বুঝে গেলাম যে 60 ঘন্টা থেকে 40 ঘন্টা মাইনাস করলে যেটা হবে সেটাই আমাদের ওভার টাইম হবে। উক্ত কারখানায় ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। কোনো এক সপ্তাহে 60 ঘন্টা চালু থাকে। শ্রমিক নিয়মিত মজুরির বাড়ি ভাড়া পায় 50%, টিফিন ভাতা 10%, অন্যান্য সুবিধা 10% পায়। সকল শ্রমিক নিয়মিত মজুরি 10% ভবিষ্যৎ তহবিলে, 1% কল্যাণ তহবিলে এবং 2% সামাজিক নিরাপত্তা তহবিলে প্রদান করে। অগ্রিম মজুরি বাবদ 1000 টাকা এবং ভবিষ্যৎ তহবিলে 500 টাকা তাদের কর্তন করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে শ্রমিকদের মূল মজুরি ওভারটাইম মজুরি নির্ণয় করো। আমাদের সৃজনশীল কোশ্চেন, মূল মজুরি এবং ওভারটাইম মজুরি নির্ণয়। শ্রমিকগণের মজুরি বিবরণী প্রস্তুত করো। আমরা মজুরি বিবরণী গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই আজও আমরা মজুরি বিবরণীটা প্রস্তুত করব। এবং মজুরি সংক্রান্ত জাবেদা, আমরা গত ক্লাসে মজুরি সংক্রান্ত জাবেদা করতে পারিনি, তাই আজ আমরা মজুরি সংক্রান্ত জাবেদা করব। তাহলে এখন আমরা অঙ্কের সলিউশনের দিকে চলে যাই। আমরা বোর্ডে যাই, তাহলে দেখবো যে কীভাবে আমাদের অঙ্কটা করতে হয়। প্রথমে আমাদের চেয়েছে মূল মজুরি, 1 নম্বর মূল মজুরি। মূল মজুরি এরা শ্রমিক সংখ্যা ছিল 48 জন। ঘন্টা গুণ 5 টাকা করে ঘন্টা প্রতি পায় 5 টাকা, মোট 40 জন শ্রমিক।
মূল মজুরিটি আমরা পাবো 48 ঘন্টা কাজ করে প্রতি ঘন্টায় 5 টাকা পায় এবং মোট 40 জন শ্রমিক আমাদের গুণ করলে হয় 9600 টাকা। এবার ওভারটাইম মজুরিটা নির্ণয় করব। ওভারটাইম মজুরি ওভারটাইম মজুরি হবে আমাদের কাজ করার কথা ছিল 60 ঘন্টা কাজ করেছে, 48 ঘন্টা কাজ করার কথা, ওভারটাইমটা আমরা পেয়ে গেলাম এবং মোট 40 জন শ্রমিক স্বাভাবিক মজুরি পায় 5 টাকা, ওভারটাইম করে দিন 10 টাকা। তাহলে এখানে 12 গুণ 40 গুণ 10, ওভারটাইম হয় 48, ওভারটাইম হবে 4800 টাকা। শিক্ষার্থী তাহলে দেখো তোমরা, মূল মজুরি আমাদের 48 ঘন্টা কাজ করে, মোট 48 ঘন্টা কাজ করে, 5 টাকা করে ঘন্টা প্রতি পায় এবং মোট শ্রমিক সংখ্যা ছিল 40 জন, অর্থাৎ 48 গুণ 5 গুণ 40 করলে 9600 টাকা আমাদের মূল মজুরি। ওভারটাইম মজুরি আমার 48 ঘন্টা কাজ করার কথা ছিল কিন্তু সেখানে 60 ঘন্টা কাজ করেছে, তাহলে 60 ঘন্টা থেকে আমরা 48 ঘন্টা বাদ দিলে আমরা ওভারটাইমটা পেয়ে গেলাম। মোট 40 জন শ্রমিক, 40 দিয়ে আমরা গুণ করলাম এবং ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি দ্বিগুণ। আমার স্বাভাবিক মজুরি ছিল 5 টাকা, দ্বিগুণ হলে 10 টাকা হবে, অর্থাৎ 60 মাইনাস 48 গুণ 40, 5 গুণ 2, 12 গুণ 60 থেকে 48 চলে গেলে 12, 40 জন শ্রমিক, 5 দুগুণে 10 টাকা, তাহলে 4800 টাকা আমার ওভারটাইম মজুরি। ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মজুরি বিবরণীটা কিভাবে আমরা করব সেটা আগে দেখি, এরপরে আমরা জাবেদার ভিতরে চলে যাব। তাহলে এখানে মজুরি বিবরণী একটা ঘর টানতে হবে, সেটা শ্রমিকের বিবরণ, মূল মজুরি, ওভারটাইম মজুরি, বাড়ি ভাড়া, টিফিন ভাতা, অন্যান্য সুবিধা। তাহলে আমরা মোট মজুরিটা পেয়ে যাব। এরপর ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, কর্তনের ভিতরে মোট কর্তনের ভিতরে নিরাপত্তা তহবিল, অগ্রিম কর্তন, জরিমানা, মোট কর্তন, তারপরে নিট, এবার স্বাক্ষর। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মূল মজুরি হয়েছিল 9600 টাকা, ওভারটাইম মজুরি হয়েছিল 4800 টাকা, বাড়ি ভাড়া ভাতা আমার 3840 টাকা, টিফিন ভাতা আমার 480 টাকা, অন্যান্য সুবিধা 960 টাকা, টিফিন ভাতা 5%, আর অন্যান্য সুবিধা 10%, মোট মজুরি আমার 19680। এবার মোট কর্তনে ভবিষ্যৎ তহবিলে আমার 10%, ভবিষ্যৎ তহবিল 10%, 9600 10% হলো 960 টাকা। কল্যাণ তহবিলে 1% হলে 96 টাকা, নিরাপত্তা তহবিলে 2% 192 টাকা, অগ্রিম কর্তন বাবদ দেওয়া আছে 1000 টাকা, জরিমানা 500 টাকা, মোট 2748 টাকা। তাহলে আমার নিটটা বের করতে হলে মোট অর্জন থেকে মোট কর্তনটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা নিটটা পেয়ে যাবো। আর এরপরে স্বাক্ষর আছে, কর্মচারীদের স্বাক্ষর দিয়ে দেব। এরপরে আমরা নিচে লিখব প্রস্তুতকারক, যিনি প্রস্তুত করছেন, হিসাব রক্ষক, ম্যানেজার, এরপর ক্যাশিয়ার, ক্যাশিয়ারের কাছ থেকে টাকাটা নিয়ে নেব। ঠিক আছে, আমাদের
মজুরি বিবরণী। বিবরণী ঘরটা ঠিক সবসময় এইরকমই হবে। আশা করি তোমরা ভালো করে এটা দেখবে। প্রিয় শিক্ষার্থী, এবার মজুরি সংক্রান্ত আমাদের জাবেদা করতে হবে। মোট জাবেদা হয় আমাদের 4টা। এইখানে দেখা যাক কয়টা জাবেদা হয়। তাহলে আমরা এখন জাবেদার ঘর টানবো। মজুরি সংক্রান্ত জাবেদা। জাবেদার ঘরটা নিশ্চয়ই জানো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথম আমার জাবেদা ছিল মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। মোট যত টাকা মজুরি হয়েছিল তত টাকা। তাহলে মজুরি হিসাব ডেবিট। প্রদেয় মজুরি হিসাব টাকার পরিমাণ ছিল আমার 19,680 টাকা। 19,680 টাকা। অর্থাৎ মোট যত টাকা মজুরি হবে তত টাকার উপরে আমাদের এই জাবেদাটা করতে হবে। আমার দ্বিতীয় জাবেদা প্রদেয় মজুরি হিসাব ডেবিট। সমস্ত কর্তনগুলো ক্রেডিট করতে হবে, আর বাদ বাকিটা ভবিষ্যৎ তহবিল কর্তন কি ছিল আমার ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট, নিরাপত্তা তহবিল ক্রেডিট,
মজুরি হিসাব ক্রেডিট, জরিমানা হিসাব ক্রেডিট, আর প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। প্রদেয় ভাউচারটা হবে আমার অর্জন থেকে সমস্ত কর্তনটা মাইনাস করলে যেটা হবে সেটা প্রদেয় ভাউচার, এটা আমাকে দিতে হবে। তাহলে টাকার পরিমাণটা বসাই এখানে। আমার প্রদেয় মজুরি হিসাব ছিল 19,680 টাকা। এরপর ভবিষ্যৎ তহবিল আছে 960 টাকা। কল্যাণ তহবিল ছিল 96 টাকা। এরপর এটা ছিল 192 টাকা। অগ্রিম কর্তন ছিল 1000 টাকা। জরিমানা ছিল 500 টাকা। এবার এখান থেকে এটা হলো 16,932 টাকা থাকে। অর্থাৎ অর্জন থেকে আমরা কর্তনগুলো মাইনাস করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার প্রদেয় ভাউচার। এরপর আমার থার্ড জাবেদাটা, থার্ড জাবেদা এই টাকাটাই 16,932 টাকারই জাবেদা হবে। এটা হবে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, যোগদান হিসাব ক্রেডিট। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, যোগদান হিসাব ক্রেডিট। 16,932, 16,932। এই আছে আমার তিনটা জাবেদা। আর একটা জাবেদা আমার এখানে আসবে না, কারণ সেটা আমার নিয়োগকর্তা প্রভিডেন্ট ফান্ডে জমা দেয় নাই, যে কারণে সেটা আসবে না। তাহলে এই তিনটা জাবেদার মাধ্যমে আমাদের এই মজুরি সংক্রান্ত জাবেদাটা শেষ হলো। তো শিক্ষার্থী ভালো করে দেখো তোমরা।
প্রিয় শিক্ষার্থী, আমরা এবার চলে যাব এককের অঙ্ক। অর্থাৎ এই অঙ্কগুলো সাধারণত কারখানাতে সংগঠিত হয়। এটা গার্মেন্টস ফ্যাক্টরিতে হতে পারে বা অন্যান্য যে কোনো কারখানায় হতে পারে। আমাদের ঘন্টা প্রতি মজুরির হার দেওয়া থাকবে এবং সেটাকে স্বাভাবিক মজুরির হার, ঊর্ধ্ব হার, নিম্ন হার এবং সমহার দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের একটা অঙ্ক পড়ি, তোমাদের বইয়ের 33 নম্বরের অঙ্ক। 33 নম্বর সৃজনশীল আমি পড়ি, তারপরে তোমরা অঙ্কটা কোশ্চেন করো। কোনো একটি উৎপাদন প্রতিষ্ঠান হতে নিম্নোক্ত তথ্যগুলি নেওয়া হয়েছে। মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে তো তাদের উৎপাদনের জন্য তথ্যগুলো নেওয়া হয় এবং সেই তথ্যগুলো হচ্ছে প্রমাণ উৎপাদন ঘন্টা প্রতি ঘন্টা 20 একক, অর্থাৎ তাকে ঘন্টায় 20টা, মনে করি এক এককে এক একটা সার, 20টা সার তৈরি করতে হবে। নিয়মিত মজুরি ঘন্টা প্রতি 10 টাকা, অর্থাৎ তারা ঘন্টা প্রতি 10 টাকা পাবে, অর্থাৎ 20টা সার তৈরি করলে 10 টাকা পাবে। উৎপাদনের ভিত্তিতে পরিবর্তিত মজুরির হার স্বাভাবিক উৎপাদনের ক্ষেত্রে কার্যহারের 100%, অর্থাৎ যতটা করতে বলা হয় ততটা করলে সে 100% টাকাই পাবে। প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের 120%। প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের 120%, আর প্রমাণ উৎপাদনের নিম্নে কার্যহারের 80%। উৎপাদনের স্বাভাবিক চেয়ে উৎপাদনের ক্ষেত্রে 120%, প্রমাণ উৎপাদনের চেয়ে কম হলে 80%। সপ্তাহে মোট কার্যঘণ্টা হয় 48 ঘন্টা। তাহলে এখানে রুবেল, বাবু ও সেলিমের উৎপাদন দেওয়া হলো। রুবেল 1000 একক, বাবু 960 একক, সেলিম 900 একক কাজ করেছে। তাহলে এদের কাজের ভিত্তিতে তাদের মূল্যায়ন করতে হবে, বেশি করলো না, কম করলো না, সমান করলো, সেটা আলাদা আমরা ভিত্তি কাজ করবো। আমাদের প্রথমে বলছে কোশ্চেনে সাপ্তাহিক মূল প্রমাণ উৎপাদনের ক নম্বর হলো সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। ক নম্বরে বলছে আমাদের একক প্রতি মজুরি প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে নিম্নে সমান মজুরি নির্ণয় করো এবং ক নম্বরে বলছে মজুরি বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা প্রথমে এই সাপ্তাহিক মজুরিটা আমরা নির্ণয় করব, উৎপাদন নির্ণয় করব। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয়, অর্থাৎ সপ্তাহে কত ঘন্টা কাজ ছিল, সাপ্তাহিক কার্যঘণ্টা হচ্ছে সাপ্তাহিক কার্যঘণ্টা গুণ ঘন্টা প্রতি একক, ঘন্টা প্রতি একক। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয়ের সূত্র আছে সাপ্তাহিক কার্যঘণ্টা। সপ্তাহে আমার 48 ঘন্টা কাজ করার কথা, ঘন্টা প্রতি একক আমার কত, 20 টাকা। সপ্তাহে তাদের 960 একক তৈরি করতে হবে। খ নম্বরে বলেছে একক প্রতি মজুরি প্রমাণ উৎপাদনের নিম্নে ঊর্ধ্বে এবং স্বাভাবিক মজুরির হার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা খ নম্বরে চলে যাই।
এর একটা সূত্র আছে, একক প্রতি মজুরি হচ্ছে ঘন্টা প্রতি নিয়মিত একক, ঘন্টা প্রতি নিয়মিত টাকা, নিয়মিত মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি নিয়মিত একক। তাহলে ঘন্টা প্রতি নিয়মিত মজুরি হচ্ছে 10 টাকা আর ঘন্টা প্রতি নিয়মিত একক হচ্ছে 20 একক, ভাগ করলে হয় 0.50 টাকা। তাহলে একক প্রতি মজুরিটা আমরা পেয়ে গেলাম, ঘন্টা প্রতি নিয়মিত মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি নিয়মিত একক, অর্থাৎ ঘন্টা প্রতি নিয়মিত মজুরি ছিল 10 টাকা আর ঘন্টা প্রতি নিয়মিত একক ছিল 20 একক, ভাগ করলে হয় 0.50। এবার প্রমাণ উৎপাদনের নিম্নে মজুরি, প্রমাণ উৎপাদনের নিম্নে, প্রমাণ উৎপাদনের নিম্নে মজুরির হার। অর্থাৎ আমার এই 0.50 ইন্টু 80%, নিম্নে হার ছিল 80%, তাহলে 40 পয়সা করে, অর্থাৎ 0.40 টাকা, আমরা এটাকে 40 পয়সা বলি। প্রমাণ উৎপাদনের সমান নিয়মিত মজুরি, প্রমাণ উৎপাদনের সমান প্রমাণ মজুরির হার হবে 100%, অর্থাৎ 0.50 টাকা, 50 পয়সা হবে। প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে মজুরির হার হবে 120%, প্রমাণ উৎপাদনের মজুরির হার 0.50 ইন্টু 120%, অর্থাৎ 60 পয়সা, 0.60 টাকা। এই হচ্ছে আমার 9 নম্বরের কোশ্চেন ছিল, 4 নাম্বার আমরা এখানে সুন্দর করে করলাম, দেখে নাও। তাহলে আমরা এখন গ নম্বরে পৌঁছাতে পারি। গ নম্বরে বলছে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। মোট মজুরি নির্ণয় করতে হলে আমাদের খ নম্বরের সাথে মিল আছে, যেটাকে আমরা মুছে দিয়ে মোট মজুরি নির্ণয় করব। মোট মজুরি নির্ণয় গ নম্বর।
ভট্টমধুরী